নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। দুপুর ঠিক 2:30-টে অযোগ্য প্রার্থীদের, চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করলো এসএসসি। 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা, আদালতের নির্দেশ অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্যদের তালিকা। একেবারে নাম দিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিল এসএসসি। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এটা পূর্ণাঙ্গ তালিকা বলা হচ্ছে কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এরা অযোগ্য কোন হিসেবে দেখাচ্ছে এসএসসি? দেখো, তোমার হয়তো মনে আছে স্কুল সার্ভিস কমিশন যখন নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যায় তার আগেই, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যে লিখিত পরীক্ষা নিয়েছিল, 7ই সেপ্টেম্বরের আগেই স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রথম প্রকাশ করে, যেখানে শুধুমাত্র তাদের নাম ও রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ একটাই ছিল, যাতে অযোগ্যরা কোনোভাবেই নয়া নিয়োগ প্রক্রিয়া অংশ না নিতে পায়। এবং সেই অযোগ্যদের মধ্য থেকে কারা কারা আবেদন করেছিল তার তালিকাও পরীক্ষা কেন্দ্রগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এটা নিশ্চিত করার জন্য যাতে কোনোভাবেই অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে। এবং সেই কারণে এই 1806 জনেরই নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি, শুধুমাত্র নাম ও রোল নাম্বার দিয়ে। কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেয় এসএসসি কে যে যাতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, যাতে আইডেন্টিফিকেশন বা তাদের চিহ্নিত করা আরো সহজ হয়। এবং তারপরে স্কুল সার্ভিস কমিশন তাদের ডেটাবেসে যে তথ্য ছিল সেই তথ্যকে সামনে রেখে এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় সংস্থা থেকে শুরু করে হাইকোর্টেও যে বিভিন্ন সময় হলফনামা দিয়েছে এসএসসি, সেই তথ্যের উপর নির্ভর করে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার নয়, তারা কোন বিষয়ের অর্থাৎ কোন সাবজেক্টে চাকরি পেয়েছিলেন, তাদের অভিভাবকের নাম কি এবং তাদের জন্ম তারিখ কত রয়েছে, অর্থাৎ এই 3টি অংশকে আরো যুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে এসএসসি। এবং এই তালিকাকেই এসএসসি বলছে পূর্ণাঙ্গ তালিকা। এবারে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হতে পারে, এই যে এরা চাকরি পেলেন তারা কোন স্কুলে চাকরি পেলেন? এসএসসি বলছে কোন স্কুলে চাকরি পেয়েছিলেন সেই তথ্য অনেকেই সেই তথ্য নেই, অর্থাৎ একাধিক প্রার্থীর তথ্য নেই এসএসসির কাছে, তেমনটা এসএসসি দাবি করছে। এবং সেই কারণেই এসএসসি যে ডেটাবেস থেকে যে তথ্য পেয়েছি 1806 জনের, যাদেরকে অযোগ্য বলা হচ্ছে 2016 নবম, দশম ও একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, তাদের নাম ও রোল নাম্বার প্রকাশ করার পাশাপাশি এবার তাদের সাবজেক্ট, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য যারা চাকরি পেয়েছিলেন, তাদের জন্ম তারিখ কত এবং তাদের অভিভাবকের নাম বিস্তারিত প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসসির ওয়েবসাইটে নবম, দশম ও একাদশ, দ্বাদশের। তবে এসএসসি যে তালিকা প্রকাশ করেছে 1806 জনের, সেখানে কিন্তু তারা কোন ক্লাসের জন্য, অর্থাৎ 9-10 জন্য নাকি 11-12 জন্য সংশ্লিষ্ট প্রার্থী চাকরি পেয়েছিলেন সেটাও কিন্তু উল্লেখ করা হয়নি, স্কুলের নামও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র অযোগ্যদের নামের তালিকার যে পূর্ণাঙ্গ তালিকা বলা হচ্ছে সেখানে যোগ করা হয়েছে তাদের অভিভাবকের নাম, সাবজেক্ট এবং জন্ম তারিখ। এই 3টি অংশকে যুক্ত করা হয়েছে এবং এটাকেই এসএসসি বলছে পূর্ণাঙ্গ তালিকা। ওকে। আর ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কিছুক্ষণ আগে এই তালিকা নিয়ে কি বলেছিলেন দেখুন। সুপ্রিম কোর্ট যেটা এসএসসি কে বলেছিল, 1 নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না। 2, দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে। দাগিদের মধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি, মাননীয় সুপ্রিম কোর্টের কথায় আজকে পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। টেন্টেডদের যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসিকে, এটা অক্ষরে অক্ষরে পালন করছে। হাইকোর্টের নয়া নির্দেশ, 2025-এ যে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা হলো, সেই পরীক্ষায় 2025 সালের নিয়োগে সব ওএমআর প্রকাশের নির্দেশ, 2016 সালের অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের, 2018, 2019-এরও অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ এবং এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেলে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ। নয়া প্রক্রিয়ায় অযোগ্য কেউ থাকলে নিয়োগ নির্ভর আদালতের ওপর। মানে 2025 সালে যদি কেউ অযোগ্য থেকে থাকে তাহলে সেটা নির্ভর করছে আদালতের ওপর, তাদের যোগ্যতা নিয়ে, তাদের পরীক্ষায়
পাশ করা নিয়ে বা চাকরি পাওয়া নিয়ে এসএসসি নিয়োগে ওএমআর প্রকাশের নির্দেশ হাইকোর্টের। আর এই কারণেই 2016 সালের কেউ, 2018 সালের কেউ, 2019 সালের কেউ, এই 2025-এর নবম দশম একাদশে বসেছেন কিনা পরীক্ষায় সেইটা দেখার জন্য বিচারপতি অমৃতা সিনহার আজকের এই নির্দেশ। 2000 ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, 2018, 2019-এ একাদশ, দ্বাদশ, নবম দশম, 2000 প্রক্রিয়ায়, 2025-এর চাকরি পাওয়ার প্রক্রিয়ায় যদি কেউ বসে থাকেন তাহলে দেখেই না। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা, এইটা প্রথমে জানতে চাইব। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন 2025 সালের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় 35,500 বা তারও কিছু বেশি শিক্ষক শিক্ষিকা শূন্য পদে চাকরিতে যারা পরীক্ষায় বসেছিলেন সুপ্রিম কোর্টের আদেশ মেনে, সেই সমস্ত পরীক্ষার্থীর যে ওএমআর, কারণ ইতিমধ্যেই দুটো পরীক্ষারই রেজাল্ট আউট হয়েছে, সেই ওএমআর এটা সরাসরি এসএসসির ওয়েবসাইটে যত দ্রুত সম্ভব সেটাকে প্রকাশ করতে হবে, অর্থাৎ পাবলিক ডোমেনে দিতে হবে। 10 ডিসেম্বর মামলার শুনানি পরবর্তী, তার আগেই এই কাজটা করতে হবে। দ্বিতীয় যে নির্দেশটা, মামলায় অভিযোগ এসেছিল যে 2016 সালের যারা অযোগ্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষের পরে যে সমস্ত চাকরি দেওয়া হয়েছে সেই চাকরিগুলোকেও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে টেন্টেড এই শব্দ বন্ধ ব্যবহার করেছিল, অর্থাৎ তারাও দাগি, কিন্তু তারা পরীক্ষায় বসছে, ভেরিফিকেশন পর্যায়ে তারা আসছে। সেই সংখ্যাটা মামলাকারীদের অভিযোগ আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কমসে কম 6 থেকে 6,500। কাজেই এই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা সার্ভিস পেয়েছিলেন তাদের যে সংখ্যাটা বা তাদের যে তালিকাটা সেটাও প্রকাশ করতে হবে যত দ্রুত সম্ভব এক্ষেত্রে এসএসসিকে। এবং দুটো, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে দুটো নির্দিষ্ট ডেট রয়েছে। 27শে নভেম্বর 2018 এই দিন পর্যন্ত নবম দশমের প্যানেলের মেয়াদের শেষ দিন। সেই দিনের পর অর্থাৎ 28শে নভেম্বর 2018 বা তার পরবর্তী সময়ে যদি 2016-এ কেউ নবম দশমে চাকরি পেয়ে থাকেন সেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি। একই রকমভাবে 13ই মার্চ 2019 বা তার পরবর্তী সময়ে কেউ যদি একাদশ দ্বাদশের চাকরি পেয়ে থাকেন 2016 নিয়োগ প্রক্রিয়ায়, সেটাও হচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে পাওয়া চাকরি, সেই তালিকাটা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে এসএসসি তরফে আজকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার জানান যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যা সুপ্রিম কোর্টের আদেশের ডেডলাইন মেনে হচ্ছে, সেই ডেডলাইনে 31শে ডিসেম্বরের মধ্যে তাদের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে এই মুহূর্তে যদি ওএমআর প্রকাশ হয়, এই প্রক্রিয়াগুলি এসএসসিকে করতে হয়, তাহলে আদতে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা তার আশু সমাধানটা হবে না, সেটা বরঞ্চ বিলম্বিত হতে পারে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট পর্যবেক্ষণ, তিনি চান না 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার আর একটা পুনরাবৃত্তি ঘটুক। অর্থাৎ স্টেপ 1 থেকে, প্রথম পর্যায় থেকে এই 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, স্পষ্ট হোক, প্রত্যেককে জানতে পারুক আদতে যারা মেধাবী তারাই চাকরি পাচ্ছেন। তাই এই 2025 পরীক্ষায় কেউ কোনো অযোগ্য 2016, 17, 18, 19-এর বসেছেন কিনা সেটাই দেখতে চায় হাইকোর্ট। অর্ণব, একেবারে তাই, একেবারে তাই, একেবারে তাই। দেখো, সুপ্রিম কোর্টে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে শেষ যারা যে হলফনামা দেয়, সেই হলফনামার মধ্যে প্রকৃত দাগি কত বা অযোগ্য কত সেই সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য ছিল। এসএসসি একরকম তথ্য ছিল, মধ্যশিক্ষা পর্ষদের আর এক রকম তথ্য ছিল, এবং সিবিআইয়ের যে তাদের যে চার্জশিট বা সিবিআই যে তদন্ত সেই অনুযায়ী তথ্যটা একই রকম। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের রায়কে কার্যত বহাল রেখেছিল 2-1টি জায়গা মডিফিকেশনের মধ্য দিয়ে, কাজেই
কলকাতা হাইকোর্টই প্রথম নির্ধারণ করে দেয় দাগি কারা কারা। Okay. এই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টও আফোল্ড করেছে। কাজেই মেয়াদ উত্তীর্ণ চাকরিকে দাগি বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি বেশ। বসাকের ডিভিশন বেঞ্চ, সেই রায়টা সুপ্রিম কোর্টও বহাল রয়েছে। কাজেই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে কেউ যদি চাকরি এখনও তারা পরীক্ষায় বসে থাকেন, তারাও চিহ্নিত দাগি বলে মামলাকারীদের দাবি। কাজেই তাদের তালিকা প্রকাশের পর তাদেরও কেউ যদি 2025 প্রক্রিয়া Okay. বসে থাকেন, তাদের ভবিষ্যৎটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছেন তার এজলাসে মামলার ভবিষ্যতের উপর নির্ধারিত হবে। কালকে 28 নভেম্বর। এছাড়া 10 নম্বর এসএসসি নতুন যে রুল তৈরি করেছে সেটা চ্যালেঞ্জ করে মামলা শুনানি, কার্যত কাল দিনভর এই মামলা শুনানি হবে। সেদিকেও সব পক্ষ এই মুহূর্তে তাদের আইনি কৌশল ছাড়ছে বলে আমরা ওকে, আর সুপ্রিম কোর্ট যেহেতু হাইকোর্টে সব মামলা পাঠিয়ে দিয়েছে, সেই কোনো হাইকোর্টের ওপরেই নির্ভর